ময়মনসিংহের আকোয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দারা তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেননি। চায়ের কাপে প্রথম চুমুক দিচ্ছেন কেউ কেউ, আর ঠিক সেই সময় কলোনির একটি ভাড়া বাসা থেকে ভেসে আসে আর্তচিৎকার, তারপর নীরবতা। কিন্তু সেই নীরবতার পেছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা শুনলে আপনার ভেতরে একসঙ্গে ক্ষোভ, কষ্ট আর এক গভীর অস্বস্তি তৈরি হবে। কারণ এই ঘটনায় কে অপরাধী আর কে ভিকটিম সেটা যত সহজে বলা যায়, বাস্তবতা ততটাই জটিল। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আসল আলোচনা। ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, মাসখানেক আগের কথা। ময়মনসিংহ নগরীর এই কলোনিতে রাজীব আহমেদ রুবেল নামের একজন লোক ভাড়া নেয় একটি ঘর। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে আশেপাশের মানুষ টের পেতে শুরু করলেন যে এই রুবেল আসলে যা দেখাচ্ছে তা নয়। তার ঘরে বিভিন্ন সময়ে বাজে ধরনের লোকজনের আড্ডা বসতো, মাদকের অভিযোগ উঠতে শুরু করলো। খোঁজ নিয়ে জানা গেল রুবেলের বিরুদ্ধে আগে থেকে একাধিক মাদক মামলা ছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো নানা ধরনের গুরুতর অভিযোগ ছিল। অর্থাৎ একটি আবাসিক কলোনিতে সাধারণ পরিবারগুলোর পাশে একজন রেকর্ডভুক্ত অপরাধী নির্বিঘ্নে বসবাস করছিল। এখানেই প্রথম প্রশ্নটা তৈরি হয়, যখন একজন মানুষের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা আছে, তখন সে কিভাবে এত সহজে একটি নতুন এলাকায় গিয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করতে পারে? কেউ কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেনি? স্থানীয় প্রশাসন কি জানতোই না, নাকি জেনেও চোখ বুঝেছিল? কিন্তু আসল ঘটনাটা তো এখানেই শেষ নয়, বরং এখান থেকেই পরিস্থিতি এমন একটা দিকে মোড় নেয় যেটা কেউ কল্পনাও করেনি। বাড়ির মালিক পারুল আক্তার যখন রুবেলের এসব কার্যকলাপ দেখলেন, স্বাভাবিকভাবেই তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি রুবেলকে স্পষ্ট জানিয়ে দিলেন যে পরবর্তী মাস থেকে তাকে বাসা ছেড়ে দিতে হবে। একজন সাধারণ বাড়িওয়ালা হিসেবে এটাই তো তার অধিকার ছিল। কিন্তু রুবেল সেটা মেনে নিল না। সে জোর করে থাকতে চাইল, এবং শুধু তাই নয়, ঘটনার দিন ভোরে আনুমানিক ৬টার দিকে রুবেল প্রথমে বাড়ির মালিক পারুলের ঘরের দরজায় লাথি মারে, তারপর পারুলের ছেলে জনির দরজাতেও। আর তারপর যা ঘটলো সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে কালো অধ্যায়। রুবেল পারুল আক্তারকে শারীরিকভাবে আক্রমণ করলো, তার বস্ত্র টেনে ছিঁড়ল, তাকে মারধর করলো। একজন মায়ের সম্মান, সম্ভ্রম, শারীরিক নিরাপত্তা সবকিছু ভেঙে চুরমার করে দিল একটি নেশাগ্রস্ত অপরাধী। এই তথ্যটুকু শোনার পর একবার থামুন, নিজেকে সেই 4 সন্তানের জায়গায় রাখুন। আপনার মা, যিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, তার সাথে যদি কেউ এমন পাশবিক আচরণ করে, আপনার ভেতরে তখন কি ঝড় বয়ে যেত? আপনার মতে সেই মুহূর্তে একটি সন্তানের পক্ষে কি সত্যিই ঠান্ডা মাথায় থানায় গিয়ে জিডি করার কথা ভাবা সম্ভব? আর ঠিক এখান থেকেই ঘটনা তার সবচেয়ে ভয়ঙ্কর মোড় নিল। পারুল আক্তারের 4 ছেলে, যাদের ভেতরে সেই মুহূর্তে একটাই আগুন জ্বলছিল, তারা সিদ্ধান্ত নিলেন এই অপমানের বিচার তারা নিজেরাই করবেন। আইনের কাছে যাওয়ার ধৈর্য তাদের ছিল না, হয়তো আইনের উপর আস্থাও ছিল না, কারণ তারা জানতো রুবেলের মতো মানুষ আগেও ধরা পড়েছে, আবার ছাড়া পেয়েছে, মামলা হয়েছে, কিন্তু শাস্তি হয়নি। সেই রোববার সকালে 4 ভাই রুবেলের ঘরে ঢুকলেন, এবং তারপর যা ঘটলো তা ছিল চূড়ান্ত। রুবেলকে এতটাই তীব্র আঘাত করা হলো যে ঘটনাস্থলেই তার জীবনাবসান হয়। শুধু তাই নয়, বাড়ির বাইরে রুবেলের ভাই শুভর মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে পুরো কলোনি আতঙ্কে স্থবির হয়ে গেল। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? না, এই ঘটনার যতটুকু সামনে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি লুকিয়ে আছে এর গভীরে। এই ঘটনাকে যদি শুধু একটি হত্যাকাণ্ড হিসেবে দেখেন, তাহলে আপনি এর অর্ধেকটাও বুঝবেন না। এই ঘটনা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যর্থতার একটি সম্মিলিত বিস্ফোরণ। বনবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ভিজিল্যান্টি জাস্টিস। যখন একজন সাধারণ মানুষ দেখে যে আইনের পথে গিয়ে বিচার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তখন তার ভেতরে এক ধরনের তীব্র মানসিক আঘাত বা অ্যাকিউট ইমোশনাল ট্রমা তৈরি হয়। এই ট্রমা মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি, হিতাহিত জ্ঞান, ভয়, পরিণতির চিন্তা সবকিছু পুরোপুরি গ্রাস করে ফেলে। কিন্তু এখানেই আরো একটি গভীর প্রশ্ন লুকিয়ে আছে। 4 ভাই কেন পুলিশের কাছে যাননি? শুধু কি আবেগের কারণে, নাকি তারা জানতো যে পুলিশের কাছে গেলে রুবেলের মতো প্রভাবশালী ছত্রছায়ায় থাকা অপরাধী কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসবে? এই প্রশ্নটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু এই 4 ভাইয়ের নয়, সমস্যাটা গোটা সিস্টেমের। আমাদের দেশের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এগুলো হলো সেই সেফটি ভালভ।
মানুষ দেখে যে আইনের পথে গেলে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে হয়, অপরাধী টাকা দিয়ে জামিন নিয়ে বেরিয়ে আসে, ক্ষমতাশালীদের ছায়া থেকে আবার একই অপরাধ করে, তখন সেই সেফটি ভালভ বন্ধ হয়ে যায় আর তখনই ঘটে বিস্ফোরণ। ময়মনসিংহের এই ঘটনা সেই বিস্ফোরণেরই একটি নির্মম উদাহরণ। আর যদি আরো গভীরে যাই তাহলে দেখবেন এটা শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। স্থানীয়রা জানাচ্ছেন, আকুয়া ৩৬ বাড়ি কলোনির এই এলাকায় আগেও একাধিক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মানে এই অঞ্চলে একটি অপরাধ প্রবণ পরিবেশ আগে থেকেই তৈরি হয়েছিল, কিন্তু সেটা ঠেকাতে প্রশাসন কতটুকু তৎপর ছিল, নাকি প্রশাসন তখনই নিরাচরে বসে যখন রক্ত ঝরে, প্রাণ যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার এই ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক দিকটায় আসি। এই ঘটনায় আসলে কেউ জেতেনি, প্রত্যেকেই হেরেছে। পারুল আক্তার একজন মা, তিনি হারিয়েছেন তার সম্মান, তার মানসিক শান্তি এবং এখন তার 4 সন্তানকেও হারাতে বসেছেন কারাগারের অন্ধকারে। 4 ভাই যারা মায়ের সম্মান রক্ষা করতে চেয়েছিলেন, তারা হয়তো সাময়িক একটা মানসিক শান্তি পেয়েছেন, কিন্তু আইনের চোখে তারা এখন খুনের আসামি। তাদের জীবনের একটি বিশাল অংশ হয়তো কাটবে কারাগারে। তাদের পরিবার, তাদের ভবিষ্যৎ সবকিছু আজ প্রশ্নের মুখে। আর রুবেল, যে নিজেই একজন অপরাধী ছিল, তারও কিন্তু একটি পরিবার ছিল। তার 2টি ছোট ছোট বাচ্চা আছে, যাদের একজনের বয়স মাত্র 4 মাস। সেই 2টি নিষ্পাপ শিশু আজ বাবা হারালো, এমন একজন বাবার কারণে যে নিজেই তার জীবনকে অপরাধে ডুবিয়ে রেখেছিল। ভাবুন একবার, একটি ঘটনা কিন্তু কতগুলো জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। 2টো পরিবার একসাথে ধ্বংস হলো এবং এই ধ্বংসের বীজটা কিন্তু কোনো একদিনে রোপিত হয়নি। এটা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, সিস্টেমের ব্যর্থতায়, প্রশাসনের উদাসীনতায়, বিচার না পাওয়ার হতাশায়। এখন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে 2টো ভাগ তৈরি হয়েছে। একটা পক্ষ বলছে 4 ভাই ঠিকই করেছে, মায়ের সম্মানের বিনিময়ে এতটুকু করাই উচিত। আরেকটা পক্ষ বলছে আইন হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়, 2টো মতই আবেগের জায়গা থেকে বোধগম্য। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, আজ এই 4 ভাই একজন অপরাধীকে শেষ করেছেন, কিন্তু কাল যদি অন্য কেউ ব্যক্তিগত ক্ষোভ থেকে আরেকজনকে শেষ করে এবং দাবি করে যে সে বিচার পায়নি, তখন পরশু যদি আরেকজন, তারপর আরেকজন, তখন সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতিটি মানুষ যদি নিজেকে বিচারক, জল্লাদ এবং জুরি 3টাই মনে করতে শুরু করে, তাহলে আইন, আদালত, পুলিশ এসবের আর কি দরকার? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ সমস্যাটা শুধু এই 4 ভাইয়ের সিদ্ধান্তে নয়, সমস্যাটা সেই ব্যবস্থায় যেটা একজন সাধারণ মানুষকে এতটাই হতাশ করে দেয় যে সে আইনের উপর থেকে বিশ্বাস হারিয়ে নিজেই রক্তাক্ত পথ বেছে নেয়। সমস্যাটা সেই ভাড়াটিয়ার যাচাই ব্যবস্থায়, যেখানে একজন রেকর্ডভুক্ত অপরাধী অনায়াসে সাধারণ মানুষের পাশে এসে বসবাস শুরু করতে পারে। সমস্যাটা সেই প্রশাসনে, যেটা অপরাধ ঘটার আগে কখনো সক্রিয় হয় না, কিন্তু অপরাধ ঘটার পরে মিডিয়ার সামনে তৎপরতার সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিবৃতি দেয়। পুলিশ জানিয়েছে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা হবে। 2 ভাইকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে, ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তৎপরতা কি একটু আগে দেখানো যেত না? পারুল আক্তার যখন প্রথম নির্যাতনের শিকার হলেন, তখন যদি আইন তার পাশে দাঁড়াতো, তাহলে কি আজ এই রক্তপাত হতো? রুবেলের বিরুদ্ধে আগে থেকে মামলা থাকা সত্ত্বেও যদি তাকে সঠিক সময়ে আটক রাখা হতো, তাহলে কি সে এই কলোনিতে এসে আরো একটি পরিবার ধ্বংস করার সুযোগ পেত? আপনার সব মতামতটা কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।